এই শহর পুরোটাই গড়ে উঠেছে গাঁজার টাকায়। এমনকি এই জেলার প্রায় বেশিরভাগ জমির মালিকও একটি বিশেষ সোসাইটি, গাঁজা সোসাইটি। একটা সময় নওগাঁর বুক জুড়ে ছিল এক অদ্ভুত সোনালী রাজত্ব, যে রাজত্ব টাকার নয়, ক্ষমতার নয়, বরং গাঁজা নামের এক ফসলের। এই ফসল থেকেই গড়ে উঠেছিল এমন এক সমবায় প্রতিষ্ঠান, যার দানেই নওগাঁ শহর দাঁড়িয়ে আছে আজকের এই রূপে। যে গাঁজা একদিন নওগাঁকে দিয়েছে গৌরব, আর সেই নামটাই যেন হয়ে উঠেছে এক নিষিদ্ধ ইতিহাস। ভিউয়ার্স, আমি এখন যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা বিল্ডিং। এটার নাম হচ্ছে নওগাঁ গাঁজা উৎপাদন করা যে প্রতিষ্ঠান, সেইটা মূলত এটা গাঁজা সোসাইটি নামে পরিচিত। একসময় এখানে শত শত লোক কাজ করত। উত্তরবঙ্গের এখানে এই প্রতিষ্ঠান থেকে এই নওগাঁ শহরের আশেপাশের অঞ্চলগুলোতে প্রচুর মানুষের এই সোসাইটি থেকে উপকার করা হয়েছে। তো এটা মূলত হচ্ছে গাঁজা সোসাইটি। এই আশেপাশের নওগাঁর যে জায়গাগুলো ছিল, এখানে প্রচুর পরিমাণে গাঁজা উৎপাদন হতো। এই গাঁজা থেকে বিভিন্ন বাংলাদেশের প্রায় 16টি ডিস্ট্রিক্টে এই ব্যবসার যে পরিধি সেইটা ছিল। মূলত এটা একটা হচ্ছে সমিতির আন্ডারে রয়েছে গাঁজা সোসাইটি যেটা। তো এখন এটা পুরোপুরি বন্ধ রয়েছে। গাঁজা চাষ যখন বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেল, তারপর থেকে কিন্তু এই গাঁজা সোসাইটি একদমই বন্ধ হয়ে গেছে। কিন্তু এই প্রতিষ্ঠানের যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো, এই প্রতিষ্ঠানের যে সামাজিক যে দায়বদ্ধতা, সেখান থেকে তারা প্রচুর কিছু করেছে। এই অঞ্চলের অনেক দুর্ভিক্ষ তারা এই প্রতিষ্ঠান থেকে সামাল দিয়েছে। এই প্রতিষ্ঠান থেকে তারা অনেক বড় বড় যে স্থাপনাগুলো রয়েছে, যেমন নওগাঁর যে ব্রিজটা যেটা রয়েছে, নওগাঁ যে আত্রাই নদীর উপর যে মূল যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা কিন্তু এই গাঁজা সোসাইটির টাকা দিয়েই করা। এছাড়াও প্রায় 7টা থেকে 8টার মতো স্কুল প্রতিষ্ঠান রয়েছে, ভেটেরিনারি যে চিকিৎসালয় সেটা রয়েছে, এবং হাসপাতাল রয়েছে। এই ধরনের অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে এই গাঁজা সোসাইটির নামে। আজ কালের বিবর্তনে বাংলাদেশে গাঁজা চাষ বন্ধ হয়ে গেছে, কিন্তু গাঁজা যে সোসাইটি, এটা এখনও যে সমিতির আন্ডারে, সেটা এখনও রয়ে গেছে। প্রায় 6000-এরও অধিক যে এই সমিতির যারা সদস্য, তাদের সদস্যের এই সোসাইটি, সেই সোসাইটিতে কিন্তু এখনও এখানে রয়ে গেছে। তো আজকে আমি ঘুরে ঘুরে এই গাঁজা সোসাইটির যে ইতিহাস, ঐতিহ্য, এবং এই গাঁজা সোসাইটির যে তারা কিভাবে এই মঙ্গা পীড়িত যে মানুষগুলোকে সাহায্য করেছে, কিভাবে তারা এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো করেছে, সেইগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরব। তো চলুন ভিউয়ার্স, দেখে আসি আজকের সেই নওগাঁর যে গাঁজা সোসাইটি, সেই গাঁজা সোসাইটি। নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়। এই মোড়ের চারপাশে ছড়িয়ে আছে এক অদ্ভুত ইতিহাস, যার নাম গাঁজা সোসাইটি। গাঁজা চাষিদের পুনর্বাসনের জন্য নওগাঁয় 1917 সালে গড়ে তোলা হয় গাঁজা উৎপাদন ও পুনর্বাসন কেন্দ্র বা গাঁজা সোসাইটি। এটা গাঁজা চাষিদের গড়ে তোলা একটি সমবায় সমিতি, যে সমিতি নওগাঁর প্রায় অর্ধেকেরও বেশি সম্পদের মালিক। এই সমিতি থেকে যে আয় আসতো, সেই আয় থেকে নওগাঁর 11টি থানার মধ্যে 6টি থানার মানুষের খাবার, শিক্ষা, চিকিৎসা, পোশাক, এমনকি পশু চিকিৎসার খরচ পর্যন্ত মেটানো যেত। একসময় এই গাঁজা সোসাইটির হাতে ছিল 1000 কোটি টাকার সম্পদ। এর আয় এবং ক্ষমতা এত বেশি ছিল যে 1943 সালের দুর্ভিক্ষে এই গাঁজা সোসাইটির অর্থ দিয়ে পুরো উত্তরবঙ্গের দুর্ভিক্ষ মোকাবেলা করা সম্ভব হয়েছিল, যেটি 50-এর মনন্তর নামে পরিচিত ছিল। এই মনন্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলা প্রদেশে ঘটেছিল। প্রায় 30 লক্ষ মানুষের মৃত্যু ঘটে এই দুর্ভিক্ষে, এবং লক্ষ লক্ষ পরিবার তাদের সম্পত্তি হারিয়ে চরম দারিদ্র্যের শিকারে পড়েছিল। দুর্ভিক্ষের প্রধান কারণ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অব্যবস্থাপনা। ব্রিটিশ সরকার খাদ্য মজুত করে যুদ্ধের জন্য, যার ফলে চালের দাম বেড়ে যায় এবং কাজের দুষ্প্রাপ্য হয়ে ওঠে। লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা যায়। পুরুষরা তাদের ছোট খামার বিক্রি করে দেয় এবং ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ খুঁজতে থাকে। শিশুরা এবং মহিলারা গৃহহীন হয়ে যায়। ত্রাণের জন্য কলকাতা এবং বড় বড় শহরে ছুটতে থাকে। সুতরাং বুঝতেই তো পারছেন, এই ভয়ঙ্কর দুর্ভিক্ষে এই পুরো বাংলা নাজেহাল হলেও বেঁচে গিয়েছিল উত্তরাঞ্চল গাঁজা সোসাইটির কারণে, গাঁজা বিক্রির টাকায়। শহরের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিটি ইটেও ছিল তাদের ছোঁয়া। কিন্তু এখন শত বছরের ঐতিহ্য আজ মামলায় জর্জরিত। বেদখলে হারিয়ে যাচ্ছে তাদের অস্তিত্ব। একসময় এই সোসাইটির জমি ছিল 40 একর, আজ নথিতে আছে মাত্র 26 একর। কিন্তু কোথায় কতটুকু কেউ জানে না। এই গাঁজা সোসাইটির সম্পদের তালিকায় ছিল 28টি ভবন, 11টি বিদ্যালয়, 3টা মসজিদ, 1টি মন্দির,
আর 7টি বড় পুকুর। নওগাঁর প্রায় প্রতিটি উন্নয়নে ছিল তাদের অবদান। ব্রিটিশ আমলে গাঁজা চাষ ছিল বৈধ, আর এই নওগাঁয় 7,000-এরও বেশি চাষি চাষ করতেন গাঁজা। প্রতি বছর উৎপাদন হতো প্রায় 55,000 মন গাঁজা। সরকার পেত কোটি টাকার রাজস্ব। দেশভাগের আগে গাঁজা রপ্তানি হতো আসাম, উড়িষ্যা, চেন্নাই, এমনকি লন্ডন পর্যন্ত। 1947 সালে জেনেভা কনভেনশনে গাঁজা চাষ সম্পূর্ণ নিষিদ্ধ হয়, আর মুহূর্তেই ধ্বংস হয় হাজারো পরিবারের জীবিকা। যে সমাজ একসময় ছিল সচ্ছল, আজ তারা হারিয়েছে সব। নওগাঁর গাঁজাগোলা মোড় নামটা আজও সেই ইতিহাসের সাক্ষী। সেখানেই এখনো আছে 4টি পুরনো গুদাম, যেখানে সংরক্ষিত আছে 226 মন গাঁজা। গুদামগুলো এখন সিলগালা করা, মালিকানা এখন মাদক দ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরে। এই যে আমি এখন এই আঙ্কেলের সঙ্গে এই যে ম্যানেজারের যে রুম, এটা গাঁজা সোসাইটির যে ম্যানেজার, সেই রুমে আমি এখন প্রবেশ করব। হ্যাঁ, এক সময়ের এই যে চেয়ারটা আপনারা দেখতেছেন, এই চেয়ারের খুবই প্রতাপ এবং প্রতিপত্তি ছিল। এই জায়গা থেকে একটা কথা যখন বের হয়ে যেত, হাজার হাজার কর্মচারী, তারপর হাজার হাজার যারা লেবার, তারা এই চেয়ারের একটি কথার জন্য অপেক্ষা করত। এটাই দেখেন সেই চেয়ার। এই চেয়ারটা থেকে কিন্তু এই অফিস পুরোটাই পরিচালনা করা হতো। এটাই সেই যে গাঁজা সোসাইটির যিনি ম্যানেজার ছিলেন, সেই ম্যানেজারের চেয়ার। দেখেন এখনও সেই চেয়ারগুলো অক্ষত অবস্থায় রয়ে গেছে। এটাই তার রুম। এই যে এটাই সেই চেয়ার। এইগুলো দেখেন শাল কাঠের। দেখেন এই চেয়ারটার বয়স 100 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনও সেই চেয়ারটা দেখেন এত মজবুত এবং এত শক্তিশালী, একটা ঘুণ বা উই পোকা লাগেনি। খুবই শক্তিশালী চেয়ার। এই চেয়ারটাতে বসেই এই গাঁজা সোসাইটি পুরোটাই নিয়ন্ত্রণ করা হতো। আর এখানে কিছু দেখেন আসবাবপত্র রয়েছে। যে এটা একটা ড্রেসিং টেবিল আমি দেখতেছি। এখানে আয়না, সুন্দর একটা আয়না রয়েছে। এই যে কিছু ড্রয়ার রয়েছে, দেখেন এই যে ড্রয়ারগুলো, এখানে কিছু ড্রয়ারও রয়েছে, সেই অনেক আগের যুগ যুগ ধরে পড়ে আছে এইভাবে। এটাই সেই গাঁজা সোসাইটির যে ম্যানেজার, সেই ম্যানেজারের রুম এটা। দেখেন এখানে কয়েকটা আলমারিও রয়েছে। এই যে আলমারি, এইগুলোতে তেমন আর কোনো নথিপত্র নাই, একদমই দেখেন কাঠের আসবাবপত্র। এটা এই যে যখন ইনি এখান থেকে তার এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতেন, এই সাইটে তার যে সহযোগী যারা ছিল তাদেরকে এখানে বসতে দেওয়া হতো। আচ্ছা চাচা, এইটা কি দেখতেছি? এটা সিন্ধুক। এটা সিন্ধুক না? এই যে এইটা দেখেন থাকতো, টাকা এখানে থাকতো। তাই এখানে তখন তো ছিল ব্যাংক ছিল না। হ্যাঁ, ব্যাংক ছিল না তো। না, এটাই ব্যাংক। ওরে বাপ রে বাপ, এটাই সিন্ধুক ছিল। মনে করো এটাই ব্যাংক। হ্যাঁ, মানে যা টাকা এই লক, এখানে লক আছে। হ্যাঁ হ্যাঁ, লক খুলতে এবার একটা তৈরি। আরে বাপ রে বাপ, খোলা যায় কি? না, খোলা যাবে না। খোলা যাবে না, লক করা আছে মনে হয়। ভিউয়ার্স, আমি আরো অবাক হয়ে গেলাম। তো সেই সময়ে যে গাঁজা বিক্রি হতো, সেই গাঁজা বিক্রির টাকা এই যে সিন্ধুক দেখেন, এই সিন্ধুকে কিন্তু রাখা হতো। সেই সময় কি কোনো ব্যাংকই ছিল না? ওই সময় ব্যাংক 100 বছর আগে ব্যাংক ছিল, এখানে ছিল না। না, এই টাকাগুলো এখানে রাখা হতো। তখন এই গাঁজা বিক্রির টাকা কি এখানেই? এখানে, হ্যাঁ, এখানে রাখতো। এখান থেকে ওই কৃষকরা, কাতালারা, হ্যাঁ, আর যারা পাতো এখান থেকে বার করে ওই ম্যানেজার সাহেব ওদের টাকা দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা। ওরে বাপ রে বাপ, এই যে দেখেন আমি এত পুরাতন একটা জায়গায় চলে আসছি। এই যে দেখেন এখানে এই যে সিন্ধুক যেটা, সেটাতে লেখা আছে চিতপুর কালকাটা, মানে কালকাটা, যেটাকে আমরা কলকাতা বলি, সেটা এখন কালকাটা লেখা আছে ইংরেজিতে। আর লেখাগুলো কিন্তু একদম উল্টো করে লেখা আছে। এখানে ডিএস দাস অ্যান্ড কোম্পানি লেখা আছে। এই কোম্পানির এই সিন্ধুক, এইটা দেখেন অনেক পুরাতন। এরে বাপরে, দাস অ্যান্ড কোম্পানি, এই কোম্পানির সিন্ধুক, এইটা অনেক পুরাতন একটা সিন্ধুক। ভিউয়ার্স দেখেন, আমি এখন যে সিন্ধুকের সামনে দাঁড়িয়ে আছি, আমার একদম গায়ের লোক কিন্তু শিউরে গেছে। প্রায় 150 বছর আগের একটা সিন্ধুক। এই গাঁজা সোসাইটিতে যে টাকা লেনদেন হতো, দিনের যে লেনদেন, সেই টাকাগুলো এই সিন্ধুকে রাখা হতো।
এইখানে রেখে এখান থেকেই আবার দিন শেষে যারা লেবার রয়েছে, শ্রমিক রয়েছে, তাদেরকে কিন্তু আবার এই টাকাগুলো যার যা প্রাপ্য তাকে সেটা দেওয়া হতো। ভিউয়ার্স, এখন মূলত এই বিল্ডিংটা যেখান থেকে তত্ত্বাবধান হচ্ছে, যে গাজা সোসাইটির যে একটা অফিস রয়েছে, সেই অফিস কক্ষ এটা। এখন আমি এই অফিসের ভিতরে যাব এবং আপনাদের সামনে তুলে ধরবো এই অফিসে এখনও কি কি আছে। এই যে দেখেন, আস্তে আস্তে আমি এখন অফিসের ভিতরে চলে আসলাম। এই যে অনেক পুরাতন যে নথি বা কাগজপত্র এগুলো এখানে রয়েছে, এইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এই যে দেখেন, সেই কত দিনের যে সব পুরাতন যে আলমারিগুলো, কাঠের আলমারি, এখনও দেখেন অনেক শক্তিশালী হয়ে আছে। এগুলো এখনও কাঠের। মূলত এখন এই জায়গা থেকেই এটা এখন একটু তত্ত্বাবধান করা হচ্ছে। আগে অনেক কর্মকর্তা কর্মচারী এইখানে ছিল, কিন্তু এখন যেহেতু এই গাঁজা চাষ একদমই বন্ধ হয়ে আছে, তো বন্ধ হয়ে থাকার কারণে এর কার্যক্রমগুলো একবারে পড়ে গেছে। কোনো ধরনের আর কোনো কার্যক্রমই এখানে হয় না। শুধুমাত্র যারা এর শেয়ার হোল্ডার রয়েছেন তাদের একটু যে সয় সম্পদ রয়েছে, এই সয় সম্পদের যে হিসাব নিকাশ এইগুলো রাখা হয়। বছর শেষে তাদেরকে যে লভ্যাংশ হয় সেই লভ্যাংশ তাদেরকে আবার দেওয়া হয়। দেখেন একদম জীর্ণ শীর্ণ পুরাতন যে একটা ভবন, সেই ভবন। একটা সময় এই বিল্ডিংয়ের যে কি জৌলুস ছিল, এখানে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষজন এখানে আসা যাওয়া করত, কিন্তু কালের বিবর্তনে আজ সেটা একটা ভুতুড়ে ঘরে পরিণত হয়ে গেছে। দেখেন এই যে আলমারিগুলো, একসময় এই যে ভিতরে যে কাগজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কাগজগুলো যুগ যুগ ধরে এভাবেই পড়ে আছে, ধুলো পড়ে একদম মলিন হয়ে গেছে। দেখেন আস্তে আস্তে উই ধরে, ঘুন পোকা ধরে এইগুলো খাচ্ছে। আর দেখেন কাগজগুলো অনেক পুরাতন, সেই লাল লাল কাগজ। আর এই যে টাইপ করে যে লেখাগুলো, হ্যাঁ টাইপ করে অকেজো যে কাগজ, এই কাগজগুলো এই সময়ের যদি কাগজগুলো হতো, সবগুলো কাগজ এতদিন নষ্ট হয়ে যেত। কিন্তু আগের কাগজ অনেক টেম্পার আছে, এই কারণে কাগজগুলো কিন্তু ওই রকম হয়ে আছে। যদিও বা এগুলো অপ্রয়োজনীয়, অকেজো, তারপরেও এইগুলো সংরক্ষণ করা হয়েছে। এই যে প্রচুর দেখেন আলমারিটা ভেঙে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে অফিস। আর এক সময় যেটা দিয়ে এই যে এটা কি মেশিন, টাইপ রাইটার না? এই যে দেখেন এখানে যে টাইপ রাইটার যে মেশিনটা দেখতেছেন, এই মেশিন দিয়ে হয়তো যারা গাঁজা যারা বিপণনের সঙ্গে জড়িত ছিল, যারা এটা নিয়ে যে বিক্রি করবে বা জমি যারা এগ্রিমেন্ট করবে, এই টাইপ মেশিন দিয়ে কত শত লোকের সাথে যে এগ্রিমেন্ট পেপার এখান থেকে বের করা হয়েছে, সেটা কিন্তু এখন একদমই কালের সাক্ষী হয়ে কিন্তু এখানে আছে, একদমই অকেজো হয়ে পড়ে আছে। দেখেন, আর এটাতে কিন্তু বাংলা এবং ইংরাজি দুইটাই লেখা যায়। এই টাইপরাইটার দিয়ে বিভিন্ন ধরনের চুক্তি বা বিভিন্ন কাগজগুলো এখানে লিখে সংরক্ষণ করা হতো। এই যে দেখেন একদম জীর্ণ শীর্ণ অনেক দিনের পুরাতন যে বিল্ডিং, এখনও দেখেন অনেক শক্তিশালী রয়ে গেছে। উপরে যেটা কাঠ, তার নিচে দেওয়া হয়েছে রেলের যে পাতাটন যেটা রয়েছে, সেই রকম লোহা দিয়ে একটা তীর বানানো হয়েছে, এখনও সেটা অক্ষত হয়ে আছে। যুগ যুগ ধরে এইভাবেই কিন্তু এগুলো পড়ে আছে। আস্তে আস্তে দুই একটা জায়গা থেকে পলেস্টার খসে খসে পড়তেছে, কিন্তু এখনও কিন্তু যে ভেঙে যাওয়া বা ওই ধরনের যে কিছু, সেটা কিন্তু হয়নি। এই যে দেখেন যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা যে আমরা বাহিরের দেশের যে দরজাগুলো দেখি, যে ইউরোপিয়ান কান্ট্রিতে যেরকম যে আমাদের দরজা জানালাগুলো চোখে পড়ে, সেই আদলে কিন্তু এগুলো করা হয়েছে। যেহেতু এগুলো সেই স্বাধীনতারও অনেক আগের যে ভবন, সেইগুলো দেখেন একদম এখনও কিন্তু কার্যক্রম রয়ে গেছে এখানে। আপনার বাসা কোথায়? আমার বাসা নওগাঁয়। নওগাঁতে না? জি। আপনি তো এই গাজা সোসাইটির কার্যক্রম খুব ছোট থেকেই মনে হয় দেখছেন। হ্যাঁ, দেখেছি। আগে তো জমজমাট ছিল, গাজা বন্ধ হয়ে যাওয়ার পর এইটার অবনতি শুরু হয়। আচ্ছা,
এই অবনতিতে এই অবস্থায় শেষ পর্যায়ে আসছে। আচ্ছা, বুঝলেন, এটার পুনঃসংস্কার করা দরকার। হ্যাঁ। এটার একটা কিছু ব্যবস্থা করা দরকার। যারা কৃষক ছিল যখন- তারা লাভবান হতো সেই সময়। হ্যাঁ। এখন তারা গাঁজাও নাই, হ্যাঁ। ফলে তাদের এখন ওই- দুর্গতির আর শেষ নেই। যে জমিগুলো আগে গাঁজা লাগাতো, হ্যাঁ, সে এখন ওই জমিগুলোতে কি অন্যান্য চাষ করতে অন্যান্য পারে? ফসল না হয়। শুধু গাঁজা লাগাতে না, হবে, না। ফেলে রাখছে? এখন ধান, পাট, রবি শস্য এগুলো হয়। করা যায়। জি। আচ্ছা, আপনি তো হ্যাঁ। অনেক কিছুই যারা দেখে আসছেন। গাঁজা তৈরি করতো, গাঁজা ইয়া করতো, উৎপাদন করতো, তারা লাভবান হতো। তখন গাঁজার দাম ছিল অনেক। হ্যাঁ, এখন এই খাদ্যশস্য দিয়ে সেটা কভার হয় না। তাই না? না। আরেকটা বিষয়, আপনি তো এটার উত্থান পতন দুটাই দেখছেন। হ্যাঁ, দুটাই। যখন এটা চালু ছিল, চারিদিক যখন গাঁজা চাষ হতো, জি। এই অফিসটা তো মুখরিত ছিল। মুখরিত ছিল। হ্যাঁ, তখন কেমন লাগতো আপনার? তখন খুব ভালো লাগতো। লোকজন আসতো, টাকা পয়সা পেত, আচ্ছা। গাঁজা চাষ করতো। হ্যাঁ, হ্যাঁ, একটা একটা করে ব্লক হতো। আচ্ছা। ব্লকগুলোতে গাঁজা উৎপাদন হতো, এখানে হ্যাঁ। স্টোর হতো, বেশি বেশি দামে বিক্রি করতো। আচ্ছা। এবং এই চাষিরা ন্যায্য মূল্যও পেত এবং সঙ্গে সঙ্গে আরও সুবিধা, সরকারি সুবিধা এগুলো করতে পেত। পারতো। আচ্ছা, সেগুলো এখন কালের। এই প্রতিষ্ঠান থেকে এই এলাকায় নাকি অনেক সাহায্য সহযোগিতা করা হতো। হ্যাঁ, অনেক সাহায্য। নওগাঁর 1/3 অংশ হ্যাঁ। জমা জমি, আচ্ছা। অফিস আদালত আচ্ছা। সব গাঁজা সোসাইটি আচ্ছা, এবং জায়গাও গাঁজা সোসাইটি। আচ্ছা। বুঝলেন, হ্যাঁ, তা এখন কালের গর্ভে সেটা তো শেষ হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। আচ্ছা। কিন্তু এই গাঁজাটা অন্যান্য দেশের অন্যভাবে চাষ হচ্ছে, তারা কৃষকেরা উপকৃত হচ্ছে। হ্যাঁ। কিন্তু আমাদের এখানে 1984 সালে হ্যাঁ। এই নিয়মটা করে আমরা ক্ষতিগ্রস্তই হলাম। আচ্ছা, বুঝলেন? আপনি কি এই সোসাইটির সদস্য? জি, সদস্য। না? জি। এখন কি আপনি বছর শেষে ডিভিডেন্ড পান? না, আমি কিছু পাই না। আপনি কিছু আমি পান না? কিছু পাই না। আচ্ছা, আমরা কিছু পাই না। আচ্ছা। তা আপনাদের যে আপনারা এখন কতজন সদস্য আছেন এখানে? 6600। 6600 জন। আপনাদের নামে যে মানে এই গাঁজা সোসাইটির তো অনেক সম্পদ, অনেক সম্পদ। অনেক সম্পদ। অনেক আপনারা জমি- চাইলে এই সম্পদ অনেক জায়গাগুলো পড়ে আছে। নামে যে অংশ আছে, ওই অংশ কি আপনি আরেকজনকে হস্তান্তর করতে পারবেন না, বিক্রি না, করতে পারবেন না? না, তা এটা পারবে যায় না, না। সেটা কিন্তু যায় না। যখন এই গাঁজা সোসাইটি লাভ হতো, মানে অনেক ব্যবসা করতো, তখন কি আপনাদের ভালো প্রফিট পেতেন এখান থেকে? হ্যাঁ, অনেক এটা কি profit। প্রতি মাসে মাসে পেতেন না বছর শেষে? এটা বছর শেষেই পাওয়া যেত, অ্যালটমেন্ট অনুযায়ী। আচ্ছা। আমি আমার গাঁজা কতটুকু সাপ্লাই করলাম, আচ্ছা। কতটুকু চাষ করে কত করলাম, হ্যাঁ। এটা সরকারি তো কিনে নিত, হ্যাঁ, নিয়ে তারপর কৃষকদের দিত। নিশ্চয়ই। তখন আমরা 600 টাকা মন পেতাম। না আনিসুর ভাই, 600 টাকা মন না? হ্যাঁ। হ্যাঁ, 1, 2, 3 নম্বর হতো, 1 নম্বর দাম 600, 3 নম্বর হতো 500, 3 নম্বর 400, এরকম। হ্যাঁ, তিনটা স্টেজে। আরেকটা বিষয়, যেমন আমরা যে কিছু কিছু জায়গায় চিনি মিল, সুগার মিল বা পাট মিল যেটা জি। আছে, এইগুলোতে যেমন সুগার মিলের জমি কিছু আছে, যেগুলো নিজস্ব হ্যাঁ, জমি, নিজস্ব হ্যাঁ, আছে, আছে। বা হয়তো এলাকার চাষিদের থেকে একটা ডিডও করে নিত তারা, জি। যে এত শতাংশ জমিতে শুধু আখ লাগাতেই হবে। জি। গাঁজার ক্ষেত্রে কি এরকম কোনো, এই সোসাইটি হ্যাঁ, এইরকম এটা কোনো এরকম বাধ্যবাধকতা ছিল, কিনা? এরকম ছিল। তারপরে যেটা বন্ধ হয়ে যাওয়ার পর তো এটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেছে, যেহেতু গাঁজা চাষ নাই। না। আপনারা এখন অনুমতি দিয়েছেন ওইগুলোতে কৃষি। হ্যাঁ, আমরা অন্যান্য ফসল আবাদ করছি। সেবামূলক প্রতিষ্ঠান কি কি আছে আপনাদের এই প্রতিষ্ঠানে? এখানে যে বিএমসি কলেজ, আচ্ছা, মহিলা কলেজ, আচ্ছা। স্কুল, হ্যাঁ। এগুলো আছে। তারপরে এগুলো। গ্রামের দিকে স্কুল কলেজ আছে। নওগাঁ যে ব্রিজটা আছে, এটার নামটা কি বললেন? লিটন ব্রিজ। লিটন ব্রিজ। নওগাঁ জেলা হ্যাঁ। নওগাঁ জেলা তৈরি হ্যাঁ। গঠন হয় সাধারণত হ্যাঁ। এই গাঁজার টাকা দিই এই নওগাঁ জেলাতে। সব আছে। আমরা সম্পূর্ণ খোঁজানো করছি, ওরে বাপ রে বাপ, ডিস্ট্রিক্ট তৈরি এই গাঁজার টাকা দিই। 1000 টাকা দিয়ে। এখানে গেট দিয়ে এখানে তাই না? এখানে স্কুল কলেজ কালভার্ট ব্রিজ এই সেই সময় আমাদের এই গাঁজার টাকা দিয়ে অনেক দেওয়া হয়েছে। অনেক। প্রতি বছর স্কুলে দেওয়া, প্রতি বছর। এবং আপনার কলেজের হ্যাঁ। কলেজের ওই যে আপনার ছাত্রদের হ্যাঁ। ওদের অ্যাডমিশন দেওয়া হতো। দেখলেন যে এখনো অফিসটা এখনো চালু আছে। তো গাঁজা সোসাইটির অনেক সয় সম্পত্তি আছে এবং সদস্য সংখ্যাও প্রায় 6500-এর উপরে এখন সদস্য সংখ্যা আছে। তো তাদের সদস্যদের মধ্যে এই সমিতিটা এমনভাবে করা হয়েছে
তাদের যে অংশ, এই অংশটা কিন্তু কেউ বিক্রিও করতে পারবে না, কারণ এখান থেকে যে আয় হবে সেটা 2 টাকা হোক 5 টাকা হোক, সেই সম্পদ থেকে সেটার আয় এই যারা শেয়ার হোল্ডার আছে তাদের মধ্যে বছর শেষে হয়তো বন্টন হয়। কিন্তু এখন আপাতত তারা কিছুই পায় না। কিন্তু যে এই যে জমি আছে, প্রায় কত একর আপনাদের জমি? 26 একর। এই গাঁজা সোসাইটির আন্ডারে প্রায় 26 একর সয় সম্পত্তি রয়েছে। এই সবগুলো বেশিরভাগ এই জায়গাগুলো যে জমিগুলো যেটা আছে, তো বেশিরভাগ জমিই নাকি এই নওগাঁ শহরে যেগুলো খুবই মূল্যবান, এই জমিগুলো এই সোসাইটির আন্ডারে আছে, কিন্তু কেউ এইগুলো বিক্রি করতে পারবে না। তাদের যে যারা শেয়ার হোল্ডার ছিল, যারা ওই মালিক 6000-এর মধ্যে যারা আছে সদস্য, তাদের যে ছেলে মেয়ে নাতি পরিণাতি এইভাবেই তারা এই ডিভিডেন্ড পাবে, কিন্তু কেউ তাদের অংশ কিন্তু বিক্রি করে যেতে পারবে না। এটাই হচ্ছে এই সোসাইটির মূল নিয়ম। দেখেন, এটা হচ্ছে বর্তমান সময়ের যে অফিস কক্ষ। এই যে আমি এখন আস্তে আস্তে যে গাঁজা যে ওয়্যার হাউস রয়েছে সেই ওয়্যার হাউসে ঢুকে গেলাম। এখানে গাঁজা সংরক্ষণ করা হতো। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে গাঁজা সোসাইটি যেটা রয়েছে, সেই গাঁজা সোসাইটির যে ওয়্যার হাউস, মানে উৎপাদিত গাঁজা এখানে এনে রাখা হতো। এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় এই গাঁজাগুলোকে সরবরাহ করা হতো। মানে আগে যেটা দেখাইছি ওটা ছিল মেন অফিস কক্ষ, আর এখানে বড় বড় সব বিল্ডিং যেগুলো করা আছে এগুলোতে প্রচুর পরিমাণে গাঁজা রাখা হতো। এখান থেকেই দেশের বিভিন্ন স্থানে এই গাঁজাগুলো সরবরাহ করা হতো। এখন আমি দু একটা ওয়্যার হাউসের পাশ থেকে আপনাদেরকে দেখাবো যে এই ওয়্যার হাউসগুলো কেমন ছিল। একদমই বিশাল বিশাল এখানে ওয়্যার হাউস রয়েছে। বাংলাদেশে এই নওগাঁ জেলায় যে পরিমাণ গাঁজা উৎপাদন হতো, এখান থেকে 16টা ডিস্ট্রিক্টের গাঁজা এখান থেকে সাপ্লাই দেওয়া হতো। এই জায়গাগুলোতেই এই গাঁজা সংরক্ষণ করা হতো বছরব্যাপী। এখনও শোনা যায় যে কিছু গাঁজা নাকি এখনও সেখানে সংরক্ষিত অবস্থায় আছে, কিন্তু এইগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। এইগুলো বিপণন এবং ক্রয় বিক্রয় সব কিছু নিষিদ্ধ হওয়ার কারণে এইগুলো ওইভাবেই ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। আর এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব যেখানে গাঁজা পোড়ানো হয়, সেই গাঁজা পোড়ার যে চুল্লি যেটা রয়েছে সেই চুল্লিতে আমরা নিয়ে যাব। এই যে দেখেন, এইগুলো মূলত স্টাফ কোয়ার্টার ছিল, যারা এই গুদামের কাজ যারা করত, যারা এই সোসাইটির কিছু কর্মী ছিল তাদেরকে এগুলোতে রাখা হতো। আর এই যে দেখেন, কিছু কিছু তালা দেওয়া আছে, একদম সিল গালা করে দেওয়া হয়েছে কিছু কিছু তালা। এইগুলো দরজা জানালার কিছুই খোলা হয় না, একদমই পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই বিল্ডিংগুলো। এই যে দেখেন, বড় বড় বিল্ডিং সবগুলো একদম পরিত্যক্ত অবস্থায় আছে। আমি এখন যে জায়গাটাতে যাচ্ছি মূলত এটা হচ্ছে যে গাঁজা পোড়ানোর যে চুল্লি, সেই চুল্লিতে আমি এখন যাচ্ছি। এই যে দেখেন, একদম যে পরিত্যক্ত অবস্থায় যেটা রয়েছে, একদম পরিত্যক্ত। এইটা হচ্ছে গাঁজা পোড়ানোর যে চুল্লি, সেই চুল্লি এটা। ভিউয়ার্স, আমি এখন যে চুল্লিটার সামনে দাঁড়িয়ে আছি মূলত এটা হচ্ছে গাঁজা যে পোড়ানো হতো সেই পোড়ানোর চুল্লি। তো এখানে গাঁজা যখন চাষিরা যখন এই চাষ করে গাঁজাগুলো আনতো, এই চাষিদের কাছ থেকে নেওয়ার পরে এই গাঁজাগুলোকে বিভিন্ন সাইজে ভাগ করা হতো। ভাগ করার পরে যেগুলো ড্যামেজ, যে নষ্ট যে গাঁজাগুলো ছিল, সেইগুলো এই চুল্লিতে একদম পুড়িয়ে ফেলা হতো। এটাই সেই চুল্লি। দেখেন, বিশাল একটা চুল্লি যেটা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এটাই সেই যে গাঁজা পোড়ানোর যে চুল্লি, গাঁজার ওয়্যার হাউসে এই গাঁজা পোড়ানোর যে চুল্লি, সেই চুল্লি এটা। গাঁজা সোসাইটির নির্বাচনী জটিলতা, দুর্নীতি, দখল আর মামলা সব মিলিয়ে হারিয়ে যাচ্ছে নওগাঁর এক মহৎ ঐতিহ্য। একসময় এই সমিতি দিত শিক্ষাবৃত্তি, চিকিৎসা সহায়তা, এমনকি লিটন বৃষ্টিও নাকি তৈরি হয়েছিল গাঁজা সোসাইটির টাকায়। আজ সেই সোনালী অতীত শুধু স্মৃতির পাতায়। গাঁজার সেই গৌরবময় দিন আজ ইতিহাস, কিন্তু মুক্তির মোড়ের বাতাসে আজও ভেসে বেড়ায় একসময়ের সবচেয়ে ধনী সমবায় সমিতির হারানো গৌরবের গল্প।